আমন্ত্রণ বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ। মেরুদণ্ড কেবলমাত্র আমাদের শরীরের কাঠামোই নয়, বরং আমাদের দাঁড়িয়ে থাকা, আমাদের চলাফেরা কিংবা আমাদের আত্মবিশ্বাসের মূল কেন্দ্রবিন্দু। তবে মেরুদণ্ডই যদি বাঁকা হয়, হ্যাঁ আপনি সঠিক শুনছেন, আমাদের অনেকেই রয়েছে যারা জন্মগতভাবে মেরুদণ্ড বাঁকা নিয়ে জন্মায় কিংবা পরবর্তীতে বিভিন্ন জটিলতার কারণে তাদের মেরুদণ্ডটি বাঁকা হয়ে যায়। তবে এই বাঁকা মেরুদণ্ড সোজা করার ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের ভূমিকা কতটুকু এবং সেক্ষেত্রে আপনার সচেতন হওয়া কতটুকু জরুরি এবং সচেতনতার ক্ষেত্রে মূল লক্ষ্য বস্তুগুলো কি হতে পারে, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল। স্যার স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাদেরকেও স্বাগতম। স্যার, মেরুদণ্ড কখনো বাঁকা হয়ে গিয়েছে, সুস্থ স্বাভাবিক মানুষ চলাফেরা করছে, হঠাৎ করে মেরুদণ্ড বাঁকা, এমনটি কি কখনো হয়ে থাকে? আসলে মেরুদণ্ড তো আমরা যখন সামনে থেকে দেখি, যেমন এই মডেলটা যদি আপনি তাকান, সামনে থেকে কিন্তু মেরুদণ্ড একদম স্ট্রেট সোজা, এবং আমার সাইড থেকে যদি দেখি তাহলে কিন্তু এই মেরুদণ্ড হলো বাঁকা। বাঁকা মানে হলো এই বাঁকাটা স্বাভাবিক বাঁকা, যেমন ঘাড়ের দিকে হলে আপনার লর্ডের মতো থাকবে, কোমরের দিকে আবার লর্ডের মতো থাকবে। সো মেরুদণ্ড নর্মালি সামনে থেকে তাকাইলে, পিছন দিকে তাকাইলে সোজা, কিন্তু আবার পার্শ্বের থেকে যখন দেখবো এটা বাঁকা তেরা কার্ভ, বাট এটা হলো নর্মাল। তাহলে আমরা কখন মেরুদণ্ডকে বাঁকা বলবো? যখন আমরা সামনে বা পিছন থেকে যখন সোজা, কিন্তু এর যদি কোনো সাইডে বাম বা ডান দিকে বাঁকা হয়ে যায়, সেইটাকে বলবো আমরা হলো বাঁকা মেরুদণ্ড। আচ্ছা আচ্ছা। সুতরাং স্ট্রেট আমরা দেখবো, কিন্তু যে কোনো একদিকে হেলে গেছে, হয় বাম দিকে হেলে গেল অথবা ডান দিকে হেলে গেল, এই হেলাটাকে আমরা বলি বাঁকা মেরুদণ্ড। মানে সেই ব্যক্তির বডি স্ট্রাকচারটাও কি একদিকে হেলে যায়? একদিকে হেলে যাবে, দেখতে আপনার সামনে থেকে তাকাইলে মনে হবে সে একদিকে হেলে গেছে। হতে পারে যে শোল্ডারটা উঁচু হয়ে গেছে, বাটকটা, পেলভিসটা একদিকে টিল্টেড। আমরা যদি তাকে মানে কাপড় খুলে দেখি মনে হয় পেটের ভিতরে পেটটা ঢুকে গেছে। পিছন দিকে যদি আমরা তাকাই মনে হয় যে পিঠটা একদিকে উঁচু। আবার অনেক সময় হাঁটতে গেলে মনে হয় যে তার একটা পা খাটো। সেগুলো বাহ্যিকভাবে তাকে আমরা দেখতে পাবো যে তার এই অবভিয়াস অ্যাবনর্মাল ফাইন্ডিংস গুলো আমরা দেখতে পাই। এই যে স্যার অ্যাবনর্মাল ফাইন্ডিং তৈরি হয়ে গেল একজন ব্যক্তির শরীরে, এটা কি সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে? আচ্ছা, মজার জিনিস হলো যে তিন ধরনের কারণে, তিনটা কারণের জন্য সাধারণত মেরুদণ্ড বাঁকা হয়। এক নম্বর হলো যে জন্মগত। জন্মগত কি যে মেরুদণ্ড এই কশেরুকা সঠিকভাবে আপনার তৈরি হয় নাই। আচ্ছা, মনে করেন যে একটার অর্ধেক হলো, অথবা আরেকটার মিসিং হলো, আরেকটা হলো 4/1 হলো, অথবা 2-3টা মিলে এক জায়গায় ফিউজড থাকলো, আলাদা আলাদা হয় না। এটা আমরা বলি জন্মগত স্কোলিওসিস, জন্মগত বাঁকা মেরুদণ্ড। এবং এটা অনেক সময় জন্মের পরেও দেখা যায়। আবার একটা বাচ্চা যখন 3 বছর 4 বছর হয়, বসবে, দাঁড়াবে, হাঁটবে, তখন এটাকে বোঝা যায় যে সে একদিকে বাঁকা, যেটাকে জন্মগত বাঁকা মেরুদণ্ড বা কনজেনিটাল স্কোলিওসিস। আরেকটা হলো যে তার কোনো রোগের জন্য, যেমন আমরা বলি পোলিওমাইলাইটিস, তার সেরিব্রাল পলসি, মানে তার মাসেল অথবা নার্ভ টিস্যু সঠিকভাবে আপনার হয় না, আমরা নিউরোমাস্কুলার আমরা এটাকে বলি, তাহলে এইটা হলো এক ধরনের বাঁকা হয়ে যাবে। আরেকটা হলো যে সিন্ড্রোমিক, যে মানে অনেকগুলো ডিজিজ, যেমন মারফেন সিন্ড্রোম, নিউরোফাইব্রোমেটোসিস, অন্য রোগের জন্য মেরুদণ্ডকে বাঁকা করে ফেলতেছে। ফাইনাল যেটা সবচেয়ে বেশি, যার কোনো কারণ জানা যায় না, আমরা বলি ইডিওপ্যাথিক। এবং এইটাই হলো আমাদের বেশি, কোনো কারণ নাই, কিন্তু আপনার মেরুদণ্ড হয় বাম বা ডান দিকে আপনার বাঁকা হয়ে যাচ্ছে, অথবা উপরে বাঁকা, নিচে বাঁকা, এরকম হয়ে যাচ্ছে। স্যার, এটা কি এমন হতে পারে যে একজন ব্যক্তি দীর্ঘ সময় বা সারা রাত একই পোস্টারে ঘুমিয়ে আছে, একটু কুঁজো হয়ে শুয়ে ঘুমাচ্ছে? এটার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। দেখা যায় যে এই যে মানে কারণ ছাড়া মেরুদণ্ড বাঁকা, এটা হলো 10 বছর থেকে 18 বছর এই বয়সে সাধারণত হয়ে থাকে। মানে জাস্ট গ্রোয়িং এজ, যেটাকে আপনি বলবেন যে কি বলে, একটা ছেলে বা একটা মেয়ের যে প্রাপ্ত বয়স যখন শুরু হবে, ঠিক সেই বয়সে এটা কোনো কারণ নাই, কিন্তু মেরুদণ্ড বাঁকা হয়ে গেল। এবং এই বাঁকা হওয়ার সাথে দেখা যায় বাঁকাটা সাধারণত ডান দিকে বেশি হয়, মেয়েদের বেশি হয়, এবং আপনার এটার মানে ব্যথা সাধারণত থাকে না, কোনো কারণে, কিন্তু দেখা যাবে একদিকে সে বাঁকা হয়ে যাচ্ছে। একটি প্রশ্ন এক্ষেত্রে চলে আসে, গ্রোয়িং এজে যখন এই ধরনের মেরুদণ্ড বেঁকে যায়, তিনি যদি মেল বা ফিমেল যে জেন্ডারই হোক না কেন, তার কি হাইট জনিত কোনো জটিলতা হয় কিনা? এক নম্বর হলো যে অবশ্যই যে আপনি ধরেন সোজা হয়ে লম্বা হবেন, কিন্তু আপনি বাঁকা হয়ে
বড় হচ্ছেন, তো আপনার হাইটটা তো কমে যাবে, কিছুটা কম। হ্যাঁ কিছুটা কমে যায়। এবং এটার অনেক সময় দেখতে তো অসৌন্দর্য, তখন যে কোনো ছেলে হোক মেয়ে হোক সবাই চায় যে আমাকে দেখতে সবচেয়ে সুন্দর লাগবে। আর ওই বয়সেই মানুষ কিন্তু তার মানে কি বলা যায় যে তার সৌন্দর্যের যে চর্চা, বহিঃপ্রকাশ, এবং একটা মানুষের যেটা বলি যে আমরা পিউবার্টি, যার এইটা তো সে সবাই চায় যে তার মানে একটা ছেলে হোক মেয়ে হোক, তার এই যে বয়সের সময় যখন এইরকম বাঁকা হয় তার কিন্তু বিরাট একটা মেন্টাল ট্রমা, একদমই তাই, মানসিকভাবে সে অনেক এম্বারাসড হয়, হ্যাঁ অনেক এম্বারাসড হয়। ধরেন আপনি একটা ছেলে, সে হয়তো গেঞ্জি গায়ে দিয়ে খেলতে যাবে, খালি গায়ে খেলতে যাবে, যখন দেখবে তার বন্ধুরা তাকে বলবে, একটা মেয়ে যখন যাবে সে তার বান্ধবীরাই যখন দেখবে সে বাঁকা, তার একদিক উঁচু হয়ে যাচ্ছে, তখন তাকে তো টিস করে। তো তখন এই ছেলে হোক মেয়ে হোক তারা সামাজিকভাবে খুব তারা এম্বারাসড হয়, সাইকোলজিক্যালি তারা খুব আপসেট হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেটা যে আমাদের দেশে এই যারা একটু ধরেন মানে অর্থনৈতিকভাবে অত মানে স্ট্রং না, ওই ফ্যামিলিগুলো তারা একটু ইগনোর করে, মানে তারা অতটা বেশি গুরুত্ব দেয় না ছোটবেলায়। যখন এই মেয়েটা 12 বছর 13 বছর 14 বছর বিয়ের বয়স হয়ে যায়, তখন বাবা মা একদম ক্রেজি হয়ে যায়। তখন ধরেন তার একটা সামাজিক মানে কি বলা যায় বার্ডেন, যেমন তার নিজের বার্ডেন সামাজিকভাবে ন্যাশনাল একটা বার্ডেন হয়ে যায়। তখন বাবা মা পাগলের মতো ঘুরতে থাকে, ডাক্তারের কাছে যেতে থাকে, কারণ এই মেয়ে তো এরকম থাকলে তার বিয়ে হবে না, এই একটা ধরেন মানে ধারণা তার কাজ করে। এবং আমাদের ক্ষেত্রে দেখা যায় যে যারা একটু অ্যাফোর্ড করতে পারে তারা কিন্তু ছোটবেলায় যখন একটু বাঁকা থাকলে বিশেষ করে মারা এটা ডায়াগনোসিস করে, বুঝে যায়। এবং ধরেন সবসময় যে কেয়ারটেকার মানে যাকে তার সার্ভিস প্রোভাইড করতেছে তারা যা মানে ডায়াগনোসিস করে ফেলে যে তার জন্য মেরুদণ্ডের কেমন বাঁকা। তবে আমাদের দেশে আমরা দেখি মারাই সাধারণত দেখে যে আমার মেয়েটার যেমন একটু পিঠটা বাঁকা, তখন তারা আসে। যদি আর্লিতে ডায়াগনোসিস হয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এটা কিন্তু সার্জারি লাগে না। খুব মজার জিনিস, যেটা আমরা ছাড়াই ভালো হয়ে যায় সম্ভব। এবং অনেক ক্ষেত্রে আছে যে সার্জারি বা ব্রেস মানে এক ধরনের সাপোর্ট খাসার মতো, যেমন আপনি একটা গাছ লাগালেন বাঁকা হয়ে গেল, ওটাকে আপনি একটা সাপোর্ট কাটিয়ে দিয়ে বেঁধে দিলেন, এরকম কিন্তু আমরা মেরুদণ্ডের মধ্যে এরকম আমরা সাপোর্ট দিই। এবং এই সাপোর্ট দিলে কিন্তু অনেক সময় দেখা যায় মেরুদণ্ড আস্তে আস্তে কারেকশন হয়ে যায়। তাকে কিছু পার্টিকুলার এক্সারসাইজ করালে আপনার এটা আর বাড়বে না। আমাদের একটা মেজারমেন্ট আছে, যেমন আমরা কবস, এক ভদ্রলোক কবস অ্যাঙ্গেল উনি বের করেছেন যে সে 20 ডিগ্রি কবস অ্যাঙ্গেল যদি থাকে তাকে কিছুই করবো না, তাকে নর্মাল একটা ছেলে মেয়ে লাফালাফি দৌড়াদৌড়ি খেলাধুলা সব করবে। স্যার এই যে 20% বাঁকা হলে পরবর্তীতে বিভিন্ন ফিজিওথেরাপি বা এক্সারসাইজের মাধ্যমে কি কারেকশন করা সম্ভব? আর এক্সারসাইজের ধরনগুলো কি হতে পারে বা পরবর্তীতে কখন সার্জারি প্রয়োজন আমরা বিস্তারিত জানবো, তবে সময় আছে একটি ছোট্ট বিরতি নেবার। ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ডের অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে মানে কি কারণে কারা আক্রান্তের ঝুঁকিতে এবং কেন একজন ব্যক্তির মেরুদণ্ড বেঁকে যায়। একটু জানতে চাই যে মেরুদণ্ড বেঁকে যাওয়ার ধরন অনুযায়ী বা বয়সের সঙ্গে চিকিৎসা পদ্ধতির ধরনটি কি নির্ণয় করে থাকেন বা নির্ধারণ করে থাকেন? ধন্যবাদ। আপনাকে আমরা বলছিলাম যে এই বাঁকাটা আমরা মেজার করি কবস অ্যাঙ্গেল দ্বারা। যদি 20 ডিগ্রি কবস অ্যাঙ্গেল হয় আমরা তাকে কোনো চিকিৎসাই লাগে না, আমরা অবজার্ভ করি যেটাকে বাড়তেছে কিনা। যদি 22 মানে 20 থেকে 40 ডিগ্রি হয় তাহলে তাদের একদম সাপোর্ট দিই, ব্রেসিং করি। এবং এই ব্রেসিংয়ে দেখা যায় অনেক রোগী ভালো থাকে এবং এটাকে ফার্দার বাড়েও না, বরং যেটা ছিল সেটা কমে আসে। এটাও নির্ভর করে যে কোন ধরনের, অনেকগুলো বাঁক আছে খুব সফট, কিন্তু অনেকগুলো বাঁক আছে যে শুরুর থেকে অনেক শক্ত, তাকে কোনোভাবেই কারেকশন করা যায় না। সেগুলোকে কিন্তু আমরা বলি যে হ্যাঁ আমরা ট্রাই করি, বাট এটা সার্জারি লাগতে পারে। আচ্ছা, কিন্তু প্রথমেই যদি আমরা দেখি যে তার পাকাটা 40 ডিগ্রি 50 ডিগ্রি বা তার চেয়েও বেশি, তাহলে ওই রোগীগুলোকে ব্রেসিং করে কোনো লাভ হয় না, বা অন্য কোনো এক্সারসাইজে কোনো লাভ হবে না। সুতরাং প্রাথমিক অবস্থায় যদি তার 40-50 বা তার চেয়ে বেশি ডিগ্রি কবস অ্যাঙ্গেল থাকে, সেটাকে ধরে নিতে হবে যেটাকে সার্জারি লাগবে।
তো এখন ধরেন একসময় কিন্তু আমরা সার্জারি চিন্তাও করতে পারতাম না আমাদের দেশে, এখন কিন্তু আমরা প্রচুর আমরা করি এবং আমাদের সেন্টারে আমার মনে হয় বাংলাদেশে সবচেয়ে বেশি এই বাঁকা মেরুদণ্ডের অপারেশন করা হচ্ছে এবং হয়ে থাকে। আমাদের দেশে ধরেন মানুষের ভয়াবহতা মানে ভয়ের একটা মানে কি ভয় প্লাস হয়েছিল যে না জানা যে কোথায় গেলে এটা সার্জারি হবে, আমাদের যেটা মানে কি বলা যে আমরা জ্ঞাত না, আমাদের অজানা, সেই কারণের জন্য কিন্তু অনেক রুগী আছে যেগুলো তাদের হয়তো সামর্থ্য আছে কিন্তু তার কোথায় গেলে সঠিক চিকিৎসাটা পাবে এটা জানে না বিধায় এটা আমরা বলি নেগলেক্টেড, অর্থাৎ কিনা সঠিক চিকিৎসাটা পাচ্ছে না। আমরা সার্জারির ক্ষেত্রে একসময় ভয় ছিল, খুব বড় ভয় থাকে যে এই ধরনের সার্জারি করতে গেলে অনেক সময় তখন প্যারালাইসিস হয়ে যায়। আচ্ছা, আবার যদি সার্জারি আমরা নাও করি অনেক বাঁকা হয়েও একটা পর্যায়ে গেলে তার কিন্তু লিড করে না, তার হলে প্যারালাইসিস হতে পারে। আর হলো যে যেমন সে লম্বা হবে না, বাঁকা হয়ে গেল, দেখতে অসুন্দর আছে। আর যখন আমরা বলি থোরাসিক মানে পিঠ এবং কোমর ঘাড় এই জাংশনাল জায়গাতে যখন আপনার এরকম বাঁকা হবে সেগুলো কিন্তু আপনার ফুসফুসটাকে ছোট হয়ে যায়। তখন কিন্তু এক সময় গেলে সে একটু হাঁটতে গেলে তার হাঁটতে পারবে না, শ্বাসরুদ্ধ হয়ে যাবে, শ্বাসকষ্ট হবে, অল্প একটু খেলেও পেটের মধ্যে অনেক চাপ, অল্প খেলে মনে অনেক খেয়ে ফেলছে। আরেকটা বড় জটিলতা হয় যে যখন যদি মেয়ে মানুষ হয়, মেয়েদের একটা বয়স হবে তার ধরেন বিয়ে হলো, যদি তার পেটে বাচ্চা আসে এই বাচ্চার যে জায়গাটা সেই জায়গাটা সে থাকে না, তখন যেন পেটটা অনেক বড় হচ্ছে ডিসকমফোর্ট ফিল করবে। আর বড় হলে যে ফুসফুসের জায়গাগুলো একদমই চলে এমন বাঁকা অনেক সময় পাই যে তার একটা ফুসফুস হয়তো তার কাজই করতে পারতেছে না, তার বেঁকে কারণে একদম চাপ দিয়ে তার কম্প্রেশন হয়ে লাংসটাকে একদম ছোট করে ফেলছে, তখন হলেও বেশি জটিলতা থাকে। তবে মজার জিনিস হলো কি যে কতটুকু সোজা করলে আপনার কতটুকু বাঁকা আপনি সোজা করবেন, প্যারালাইসিস হতে পারে কিনা এটা মেজার করার একটা যন্ত্র আছে যেটা আমরা নিউরো মনিটরিং সিস্টেম, আমাদের হসপিটালে ওই নিউরো মনিটরটা আছে। এটা অনেক কস্টলি, প্রায় 1 কোটি টাকা দাম মেশিনের দামই, যে কারণের জন্য এটা সব জায়গায় নাই। এইটা যদি আপনার থাকে তাহলে আপনার দেখা যাবে যে এটা আমাদেরকে গাইড করে তাহলে কতটুকু বাঁকা করলে তার মেরুদণ্ডটার প্যারালাইসিস হবে না। এটা বিরাট হেল্পফুল একটা টুলস। এই যন্ত্রটা নিয়ে যদি করা যায় তাহলে আমরা অনেক সেভ করে দেবো। বাট নর্মালি মানে প্যারালাইসিস হয় না, ধরেন 200-300 জনের মধ্যে হয়তো একটা বা দুইটা এরকম হতে পারে, অনেক জটিল অনেক পুরানো। যত বেশি দিন যাবে মানে এই বাচ্চার বয়স যত বেশি বাড়বে, যত দেরিতে আপনি অপারেশন করবেন আর তত বেশি শক্ত হয়ে যাবে, তত এরকম ভয় থাকে আপনার হলো এই কমপ্লিকেশনের। আদারওয়াইজ খুব ভালো সার্জারি। আপনার ধরেন আমরা প্রাথমিক অবস্থায় যখন আমরা করতাম আমরা অনেক ভয় ভয়ে কাজ করতাম, কিন্তু যখন এখন আমাদের কাছে মেশিন আছে আমরা সার্জারি করতে অনেক সুন্দর স্ট্রেট হয়ে যায়। আপনি যদি কোনো রোগীরে দেখেন আপনার একটু জানতে চাই যে আপনি বলছিলেন অনেক ক্ষেত্রে ফুসফুসটা কম্প্রেশন হয়ে থাকে, চাপ লেগে থাকে, সেখানে সে ঠিকভাবে শ্বাস নিতে পারছে না বা আরও বিভিন্ন ধরনের কম্প্রেশন, যেহেতু চাপ লেগে আছে বা এক পাশে বেঁকে গেছে, তো এই কমপ্লিকেটেড কেসের যে পেশেন্টগুলো এগুলোর অপারেশন পরবর্তী সফলতার হার কীরকম, এমন কি কোনো এক্সাম্পল রয়েছে যেখানে আপনার কাছে অপারেশন হয়েছে? আমি দুইটা কথা বলিনি যে আমরা কিন্তু এই রোগীগুলোকে আগে অ্যাসেস করি সার্জারি করার আগে যে তার লাংটা কতটুকু সে কম্প্রোমাইজড, কতটুকু সে কাজ করতে পারতেছে না, এবং এটার জন্য আমরা চেক করে নিই, তারপর আমরা যাই। যেমন আমরা যদি দেখি এই একটা মেয়ে দেখেন, ইয়াং একটা মেয়ে, 3টা পোস্টারে দেখেন সে একদম প্রথম অবস্থায় সে একটু বাঁকা হয়ে দাঁড়াইছে, তার ডান সাইডটা উঁচু হয়ে গেছে, তার পিঠটা একদিকে বাঁকা, এবং যদি আপনার 2টা হাতের মাঝখানে দেখেন একদিকে তার ফাঁকা বেশি একদিকে কম, ধরেন একদিকে ভিতরে একটু ঢুকানো আছে, দেখে কিন্তু তাকে অত বেশি মনে হচ্ছে না যে খুব কিছু বাঁকা, দেখতে অত সুন্দর না। কিন্তু যদি আপনি এক্সরেতে যাই পরে যান আমরা যে আমরা দেখি পরে এক্সরেটা আপনি দেখবেন, আপনি এক্সরেটা দেখেন অনেক বাঁকা, এবং আরো আপনি দেখেন এই বাচ্চাটা কিন্তু তার পেসমেকার লাগানো, মানে তার হার্টেরও প্রবলেম ছিল। ওই যে আপনার ছবিতে দেখেন যে তার মানে বাম পাশে তার হলো মেশিন বসানো, তার হার্টটার মধ্যে পেসমেকারের ছোট বাচ্চা, সে পেসমেকার বসে সে লাইভ লিড করতেছে, এবং তার ডান সাইডের ফুসফুসটা তার কিন্তু চেপে গেছে, ওই সাইডে আর লেখা যেটা প্রথম ছবিটা। এবং যদি আপনার এই মাঝখানে ছবিটা দেখেন পেসমেকারের নিচে হার্টটা এই সাইডে যাও ভালো, কিন্তু অপোজিট সাইডে হার্ট একদম মানে ফুসফুসটা একদমই ছোট। আমরা এক্সরেতে কিন্তু ল্যাটারাল ভিউতে মনে হয় যেন সে ভালো, কিন্তু ওই যে আমরা যেটা বলছিলাম যে সাইড থেকে যখন দেখব এটা স্বাভাবিক বাঁকা, কিন্তু যখন একদিকে বাঁকা হয়ে যাবে তার ডাবল কার্ভ, ফুসফুসের উপরে চেস্টেও কার্ভ, নিচের দিকেও তার বাঁকা, এটা কোনোভাবেই আপনার
কারেকশন করতে পারবে না কোনো ব্রেস দিয়া, এটাকে তার সার্জারি লাগবে। তা আমরা যদি এর পরটা যে আমরা কি সার্জারি করলাম, দেখেন এটা সার্জারির আগে এবং পরে অনেক বড় ইনসিশন, কিছু করার নাই, কিন্তু সে এখন কিন্তু ব্যালেন্সড। আপনি সাইড থেকে দেখেন, আপনার পিছন দিকে দেখেন, সুন্দরভাবে সমান হয়ে আছে, কোথাও তার কোনো বাঁকা তেরা নাই, পিঠের উঁচু নিচুটা তার নাই। এখন যদি আমরা এর পরেরটা যাই, এক্সরে যদি আমরা যাব, নেক্সট আপনি কম্পেয়ার করেন, একদম সোজা হয়ে গেছে। এবং পরের এক্সরেটা তার নর্মাল যেখানে যে কার্ভেচার থাকার কথা, পিঠের দিকে, কোমরের দিকে একটা স্বাভাবিক মেরুদণ্ড, যেটা আমরা আপনাকে মডেলে দেখালাম, একদম এক্স্যাক্টলি একদম স্বাভাবিক অবস্থা চলে আসছে। স্যার এই যে জিনিসগুলো লাগানো আছে, এটা কি সারা জীবন কন্টিনিউ করবে? এটা কন্টিনিউ করবে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। নেক্সট স্লাইড কি আর আছে কিনা আমরা দেখি, কম্পেয়ার করতে পারি কিনা। এখন আপনি কম্পেয়ার করেন, দেখেন প্রথম যে ছবিটা, যার মাথায় ক্যাপ পরা, তার বাম দিকে মনে টিল্টেড, মাঝখানের পরের ছবিটা দেখেন ব্যালেন্সড, শোল্ডারটা ব্যালেন্স, তার পেলভিস পেটের কাছে, কোমরের কাছে দেখেন একদিকে কেমন উঁচু নিচু ছিল নাই। আর ফাইনাল এক্সরেটা আপনি এখন কম্পেয়ার করেন, যে প্রথম এক্সরেটা বাঁকা তেরা, উপরে বাঁকা নিচে বাঁকা, আর ফাইনাল এক্সরে টোটালি সোজা, একদম স্বাভাবিক মেরুদণ্ড। সো সার্জারি করে এইটাই সুবিধা আছে যে আপনার, এবং এই মেয়েটা আপনি আরো একটু লক্ষ্য করেন, সে কিন্তু লম্বা হয়ে গেছে। আচ্ছা, প্রথম প্রথম ছবিটা দেখেন, তার সে প্রায় 2-3 ইঞ্চি সে লম্বা হয়ে গেছে, একদমই তাই, একদম। এবং এই বাচ্চাগুলোকে যখন আপনি ধরেন চিকিৎসা করবেন, নর্মালি সে তো লম্বা হওয়ার কথা, সে খাটো হয়ে যায়, একদিকে বাঁক হয়ে যায়, দেখতে সে অসুন্দর হয়ে যায়। সার্জারি করার পর তার অলমোস্ট নর্মাল লাইফ, দেখতে যেমন এক্সটার্নালি আপনার সৌন্দর্য বাড়বে, তেমনি তার হাইট বাড়বে। তার মেরুদণ্ড যখন আমরা এক্সরে করব, দেখা যাবে যেখানে বাঁকা তারা, সে বাঁকা তারা নাই, নর্মাল যেখানে যে বাঁকাটা থাকার কথা কার্ভেচার, সেটা মেনটেন হয়। সুতরাং এক সময় এটা খুব ভয় ছিল, এখন আমাদের তো সার্জারি, আমাদের অনেক সফিস্টিকেটেড জিনিস আছে, আমরা এটা সেক্ষেত্রে যে অত্যাধুনিক বিভিন্ন মেশিন বা বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে অপারেশনগুলো করছেন, এমন কি হতে পারে যে অপারেশন পরবর্তী সময় আবারও বেঁকে গিয়েছে? দুইটা জিনিস, যে একটা যদি যে ইমপ্ল্যান্টগুলো যেটা আমরা রড স্ক্রু বলি, এগুলো কিন্তু অনেক দামি। আচ্ছা, যদি বেশি দামি ভালো কোম্পানির লাগানো হয়, তাহলে চান্স খুব কম। সঠিক জায়গায় সঠিকভাবে যদি আপনার করানো হয়, তাহলে সাধারণত আর বাঁকা হওয়ার সম্ভাবনা, কারণ স্ট্রেট হয়ে গেছে। বাট প্রত্যেক জিনিসে তো ফেলিওর আছে। সে ধরেন একটা কোনোভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বড় ধরনের কোনো একটা মোচড় লাগলো, বড় ধরনের একটা আঘাত পেলো, তাহলে সেক্ষেত্রে ধরেন এটা ছুটে যেতে পারে। আদরে যদি একবার যদি আপনি এটা কারেকশন করে ফেলতে পারেন, সাধারণত মানে ফার্দার চান্স খুব কমই থাকে যে আবার সে বাঁকা হবে, কারণ বাঁকাটাকে তো সোজা করে ফিক্স করে দিচ্ছে। সুতরাং এই ইনস্ট্রুমেন্টগুলো যদি সঠিকভাবে মানে এটা থেকে যায়, তাহলে বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে না। নিশ্চয়ই। এই যে স্যার একটা অপারেশন হচ্ছে আমাদের দেশে, এবং অত্যাধুনিক মেশিন কিংবা যন্ত্রের দ্বারা, এবং আপনারাই সেগুলোকে করছেন এবং সফলভাবে করছেন, কিন্তু আমাদের দেশে প্রত্যন্ত এলাকার অনেক মানুষ সাফার করছে, কিন্তু সুনির্দিষ্টকরণ করতে পারছে না যে কোথায় যাবে, কোথায় গেলে সফলভাবে অপারেশন করতে পারবে। হয়তো বা আমাদের আয়োজনগুলি এই মানুষগুলোকে পৌঁছানোর জন্য, এই যে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম খুব দরকার। যেমন আপনারা ধরেন পৃথিবীর অনেক জায়গায় আছে, স্কুলে ধরেন আপনার স্ক্রিনিং প্রোগ্রাম, যে আমরা ধরেন একটা টিম গেলাম, গিয়ে আমরা ছেলে হোক মেয়ে হোক, আমরা আলাদা আলাদাভাবে আমরা পরীক্ষা করে দেখলাম যে তার এরকম আছে কিনা। যদি অবভিয়াসলি বাইরের দিকে দেখা যায় এক্সটার্নালি তার বাঁকা, তাহলে তো আমরা ডায়াগনোসিস দেন, আমরা এক্সরে করে আমরা কনফার্ম করি, আমরা মেজার করলাম যে তার আসলে কোনটা তার জন্য দরকার। তার কিছুই করার দরকার নাই, না এর ব্রেস দরকার, এর সার্জারি দরকার। তা আমাদের দেশে এই সচেতনতা বাড়ানোর জন্য, যেটা আমরা পাবলিক অ্যাওয়ারনেস বলি, আমরা মাঝে মাঝে কিন্তু মানে একটা বিশেষ দিন আছে যে স্কোলিওসিস ডে, এগুলো আমরা পালন করি, স্পাইন ডে, হ্যাঁ এগুলো আমরা পালন করি, যেমন অস্টিওপোরোসিস ডে, এগুলো আর্থ্রাইটিস ডে, এগুলো কিন্তু আছে। সারা বিশ্ব যেভাবে এই ডেটাকে পালন করে, আমরাও কিন্তু আমাদের দেশে পালন করি, এবং এটা সচেতনতা বাড়ানো খুবই দরকার, পাবলিক অ্যাওয়ারনেস খুব দরকার। যদি এটা আগের থেকেই সচেতন হয়, যেটা ধরেন অপারেশন লাগবে, দেরিতে করলে তার যে কমপ্লিকেশন, সেটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি। সেজন্য আর্লি ডায়াগনোসিস, আর্লি চিকিৎসা, এবং অনেক ভালো রেজাল্ট এটা পাওয়া যায়। আপনি দেখছেন এই মেয়েটা, সে কিন্তু তার খাটো ছিল, সে লম্বা হয়ে গেছে। সেই মেয়েটা যদি ধরেন তার সে 16 বছরে আপনার অপারেশন করলাম, তাকে যদি আমি 13 বছরে করতাম বা 12 বছর, তাহলে 4 বছর কিন্তু সে নর্মালি সে আরো লম্বা হইতো, লম্বা হইতো, বেশি হইতো। এবং তার যে তার মেন্টাল যে ট্রমা, তার সাইকোলজিক্যালি যে সে আপসেট, সামাজিকভাবে যে সে যে এম্বারাসড হয়েছে, এটা কিন্তু তার হইতো না। এই জিনিসগুলোকে যদি আমরা ওভারকাম করতে চাই, তাহলে আমাদের আরো সচেতনতা দরকার। একদম আলোচনার শেষ প্রান্তে স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ
গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন স্কোলিওসিস কিংবা মেরুদণ্ড বেঁকে যাওয়া রোধে প্রাথমিক অবস্থায় একটু সচেতন হয়ে আমাদের একটুখানি সচেতনতাই হতে পারে আমাদের যে সন্তানটি কিংবা যে পরিবারের যে সদস্যটি এ ধরনের মেরুদণ্ড বাঁকাজনিত সমস্যায় ভুগছে তার সুস্থভাবে জীবনযাপন করার অন্যতম মাধ্যম। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।